আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল জানিয়েছেন সিইসি। মতপার্থক্য থাকলেও ছেলেমেয়েদের আত্মাহুতি যাতে বৃথা না যায়, মির্জা ফখরুল। কারাবন্দী সাংবাদিকদের মুক্তির আহ্বান জানিয়ে মোহাম্মদ ইউনূসকে সিপিজের চিঠি। প্রতিটি আইন প্রণয়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার গোপনীয়তার আশ্রয় নিয়েছে, ইফতেখারুজ্জামান। বেগম রোকেয়াকে মুরতাদ কাফির বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক, আহত শতাধিক। চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল জানিয়েছেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে হয়ে যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নসির উদ্দিন। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কখন ঘোষণা করা হবে এমন প্রশ্নের জবাবে সিইসি এএমএম নসির উদ্দিন বলেন, এই সপ্তাহে তফসিল হয়ে যাবে। দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দফতরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। সাক্ষাৎ শেষে প্রধান বিচারপতির দফতর থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দুপুর 1:30টার দিকে সিইসি সুপ্রিম কোর্টে এলে তাকে স্বাগত জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের বিষয়ে সিইসি এএমএম নসির উদ্দিন বলেন, ওনার সাথে কথা হয়েছে, উনি অবসরে চলে যাচ্ছেন, একটা ফেয়ারওয়েল কল বা বিদায়ী সাক্ষাৎ করতে এসেছি ওনার সাথে। উনি এ মাসে অবসরে যাবেন, আমরা একসাথে কাজ করেছি, সেজন্য ওনার সাথে একটা ফেয়ারওয়েল কল মানে বিদায়ী সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ আছে না, একটা ফেয়ারওয়েল কল করতে এসেছিলাম ওনার সঙ্গে, অন্য কোনো বিষয় নয়। এক প্রশ্নের জবাবে সিইসি নসির উদ্দিন বলেন, ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডিপ্লয় করবেন আমাদের তফসিল ঘোষণার সাথে সাথে এই কাজটা যাতে উনি ত্বরান্বিত করেন সে বিষয়ে ওনাকে অনুরোধ জানিয়েছি। মতপার্থক্য থাকলেও ছেলে মেয়েদের আত্মাহুতি যাতে বৃথা না যায়, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 24 জুলাইয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে সবাই মিলে যেন সেই বিজয়কে সংহত করা হয়। মতপার্থক্য থাকলেও ছেলে মেয়েদের আত্মাহুতি যাতে বৃথা না যায়, স্বপ্ন যাতে বাস্তবায়ন করা যায়। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়নে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে মির্জা ফখরুল কথা বলেন। অধ্যাপক মাহবুবুল্লাহ ও তার প্রয়াত সহধর্মিণী উম্মে সালমা আলো প্রণীত গ্রন্থগুলোর প্রকাশনা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, অধ্যাপক মাহবুবুল্লাহ তার লেখায় দেশের কথা, মানুষের কথা, সমাজ পরিবর্তনের কথা বলেছেন। ব্যক্তিগত পাওয়া না পাওয়ার কথা তার বইতে পাওয়া যায় না। বাংলাদেশের পণ্ডিত মানুষগুলোর মধ্যে মাহবুবুল্লাহ অন্যতম, অথচ তাকে সেই মূল্যায়ন করা হয়নি। বিএনপির সঙ্গে মাহবুবুল্লাহ সম্পর্ক তুলে ধরেন দলটির মহাসচিব। তিনি বলেন, বিএনপির সঙ্গে মাহবুবুল্লাহ সম্পর্ককে অস্বীকার করলে সত্যকে অস্বীকার করা হবে। বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়া যখনই কোনো আলোচনা করতে চেয়েছেন মাহবুবুল্লাহকে ডেকে পাঠিয়েছেন। খালেদা জিয়ার ভিশন 2030-এর মূল চিন্তাগুলো মাহবুবুল্লাহর কাছ থেকেই এসেছে। 2018 সালে যখন রাজনৈতিক দল নিয়ে ফ্রন্ট গঠন করা হয় তখন মাহবুবুল্লাহ মাহফুজুল্লাহ জাফরুল্লাহ চৌধুরী প্রধান ভূমিকা পালন করেছিলেন। কারাবন্দী সাংবাদিকদের মুক্তির আহ্বান জানিয়ে মোহাম্মদ ইউনূসকে সিপিজের চিঠি। বাংলাদেশে কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দিতে পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজে। সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা অলাভজনক আন্তর্জাতিক সংগঠনটি মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে। সিপিজে ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করা হয়েছে। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে সিপিজির এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিচালক বেহলি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চিঠিটি লিখেছেন। চিঠিতে বলা হয়, সিপিজির কাছে থাকা তথ্য উপাত্ত অনুসারে বাংলাদেশে বর্তমানে হত্যার অভিযোগে 4 সাংবাদিক কারাগারে বন্দী আছেন। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সপক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণের ঘাটতি আছে। মনে হচ্ছে তাদের সংবাদ প্রতিবেদন ও সম্ভাব্য রাজনৈতিক সম্পৃক্ততার কারণে প্রতিহিংসামূলকভাবে এসব মামলা করা হয়েছে। সিপিজির চিঠিতে নাম উল্লেখ করা 4 সাংবাদিক হলেন ফারজানা রূপা, শাকিল আহমেদ, মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। এতে বলা হয়েছে বারবার এই সাংবাদিকদের জামিনের আবেদন নাকচ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের পরিবারের সদস্যরা কাশিমপুর কারাগারের পরিস্থিতি নিয়ে যে ধরনের বর্ণনা দিয়েছেন তাতে বন্দীদের মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
প্রতিটি আইন প্রণয়নের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার গোপনীয়তার আশ্রয় নিয়েছে, ইফতেখারুজ্জামান। অন্তর্বর্তী সরকার প্রতিটি আইন করার ক্ষেত্রে গোপনীয়তার আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। সংস্কার কমিশনের প্রধান হওয়ার পরও তাকে অন্য মাধ্যম থেকে অধ্যাদেশের খসড়া পেয়ে মতামত দিতে হয়েছে বলেও জানান তিনি। আজ সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে কর্তৃত্ববাদের পতন পরবর্তী গণমাধ্যম পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় এক প্রবন্ধে এই তথ্য জানানো হয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উপলক্ষে এ আলোচনার আয়োজন করে টিআইবি। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, এ সরকার সময় পাশ হওয়া বেশ কয়েকটি অধ্যাদেশের সঙ্গে তিনি সম্পৃক্ত হতে পেরেছিলেন। তিনি বলেন, আমাকে সম্পৃক্ত হতে দেওয়া হয়েছে, আমি সেটা বলছি না, আমি সম্পৃক্ত হতে পেরেছি। তিনি আরও বলেন যে দুদক সংস্কার কমিশন যে আশু বাস্তবায়ন প্রস্তাবগুলো সরকারকে দিয়েছিল অধ্যাদেশ করার সময় তার শতভাগই বিবেচনায় নেওয়া হয়নি। ইফতেখারুজ্জামান আরও বলেন, কমিশনের প্রস্তাবনায় দুদকের জন্য একটি বাছাই ও পর্যালোচনা কমিটির কথা বলা ছিল। অধ্যাদেশ করার সময় বাছাই শব্দটি রেখে পর্যালোচনা শব্দটি ফেলে দেওয়া হয়েছে। এটা জানার পর তিনি শীর্ষ পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা পর্যালোচনা রাখতে রাজি হন। এরপর তিনি জানতে পারেন সেটা বাতিল করা হয়েছে। বেগম রোকেয়াকে মুরতাদ কাফির বললেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে মুরতাদ কাফির আখ্যা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। আজ সকালে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে তিনি এ আখ্যা দেন। তার মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ওই শিক্ষকের নাম খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। আজ মঙ্গলবার বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। ওই শিক্ষক সাজিদ হাসান নামের ফেসবুক আইডির যে পোস্টটি শেয়ার করেছেন তা মূলত বেগম রোকেয়ার রচনাবলী থেকে ইসলাম সম্পর্কিত বিভিন্ন খণ্ড খণ্ড অংশ তুলে ধরা হয়েছে। এই স্ট্যাটাস ঘিরে ক্যাম্পাস জুড়ে আলোচনা সমালোচনা চলছে। মাহমুদুল হাসানের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে রাকসু নির্বাচনের বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদের প্রার্থী মামুনুজ্জামান স্নিগ্ধ ফেসবুকে লিখেছেন, এই ভদ্রলোক যে বিভাগে শিক্ষকতা করেন ওই একই বিভাগে নারী শিক্ষকও আছেন, ক্যামব্রিজ পড়ুয়া ম্যামও আছেন, অনেক সনাতন মেয়ে শিক্ষার্থী আছেন, হিজাব ব্যবহার করেন না এমন শিক্ষার্থী আছেন, কিংবা ওনার মতপথের বিরুদ্ধের মানুষ আছেন। এসব মানুষ কি আদৌ এই শিক্ষক সব নারী শিক্ষার্থীর জন্য নিরাপদ? হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক, আহত শতাধিক। হবিগঞ্জে ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। আজ দুপুরে আজমিরিগঞ্জ উপজেলার আনন্দপুর ও কাকাইলসো গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, কুমোদপুর গ্রামের বাসিন্দা ও কাকাইলসো ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়া তার ফেসবুক আইডিতে কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমানকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। তার বিরুদ্ধে অভিযোগ, ওই স্ট্যাটাসে তিনি স্থানীয় এক বিএনপি নেতার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। স্থানীয় বাসিন্দারা জানান, আজমিরিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রহমান সাওদাগরের ভাই ও আনন্দপুর গ্রামের যুবদল কর্মী আল আমিন সাওদাগর ওই ফেসবুক পোস্টের বিষয়ে হান্নান মিয়ার কাছে প্রশ্ন তোলেন। গতকাল সন্ধ্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার জেরে আজ মঙ্গলবার দুপুরে আনন্দপুর ও কাকাইলসো গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।